নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের গল্পটা একটু অন্যরকম। এটা কোনো কাল্পনিক গল্প নয়, বরং আমাদেরই এক সাবস্ক্রাইবার বন্ধুর জীবনের সত্যি ঘটনা। সমাজের চোখে যে সম্পর্কগুলো খুব একটা ভালো নজরে দেখা হয় না, বা যে সম্পর্কের কোনো নাম হয় না, আজকের গল্পটা ঠিক তেমনই এক নিষিদ্ধ ভালোবাসার গল্প। গল্পটা পাঠিয়েছেন সাগর। সাগরের জীবনে ঘটে যাওয়া এক অদ্ভুত উত্তেজনার নাম এই গল্প। গল্পে যাওয়ার আগে বন্ধুদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে আমাদের নতুন সব রোমান্টিক আর জীবনের গল্প সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আর দেরি না করে শুরু করি সাগরের পাঠানো জীবনের সেই গোপন অধ্যায়টি। আমার নাম সাগর। বয়স তখন সবে 22-এ পা দিয়েছি। ভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়ি। টকবগে যৌবন যাকে বলে, শরীরের রক্ত তখন গরম। সেই সময়টাতে মেয়েদের প্রতি একটা আলাদা কৌতূহল কাজ করত, কিন্তু সাহসের অভাবে প্রেম করা হয়ে ওঠেনি। ঠিক সেই সময়েই আমার জীবনে এক বিশাল ঝড় হয়ে আসে তনিষা ভাবি। তনিষা ভাবি সম্পর্কে আমার দূর সম্পর্কের মামাতো ভাইয়ের বউ। ভাইয়ার পোস্টিং ছিল ঢাকার বাইরে, কিন্তু ভাবি প্রেগনেন্ট ছিলেন বলে বাপের বাড়ির কাছাকাছি থাকার জন্য আমাদের শহরে একটা ফ্ল্যাট নিয়ে থাকছিলেন। আমার মেস ছেড়ে তখন থাকার জায়গা নিয়ে একটু সমস্যা হচ্ছিল, তাই আম্মু কথা বলে আমাকে সাময়িকভাবে ভাইয়ার সেই ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করে দিল। ভাইয়া মাসে একবার আসতেন, বাকি সময় ভাবি আর আমি ওই 3 রুমের ফ্ল্যাটে। ভাবি দেখতে অসম্ভব সুন্দরী ছিলেন, গায়ের রং কাঁচা হলুদ, আর শরীরের গঠন এমন যে যে কোনো পুরুষের মাথা ঘুরে যাবে। কিন্তু ভাইয়ার সাথে তার সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। ভাইয়া একটু রাগী স্বভাবের আর সন্দেহবাতিক ছিলেন। প্রায় ফোনে ঝগড়া হতো ওদের। আমি পাশের রুম থেকে সব শুনতাম। প্রথম আমি ভাবির সাথে খুব একটা কথা বলতাম না, লজ্জা পেতাম। ভাবিও নিজের মতো থাকতেন, কিন্তু একই ছাদের নিচে থাকলে কি আর চোখাচোখি এড়ানো যায়? বিশেষ করে যখন সকালবেলা ভাবি গোসল করে ভেজা চুলে বারান্দায় আসতেন, অথবা দুপুরে পাতলা সুতির শাড়ি পরে সোফায় বসে টিভি দেখতেন, আমার চোখ অবাধ্য হয়ে যেত। একদিন ভাইয়া ফোনে খুব বকাবকি করলেন ভাবিকে। ভাবি খুব কাঁদলেন, দুপুরে খেতেও ডাকলেন না। আমি নিজের থেকে গিয়ে বললাম, ভাবি শরীর খারাপ লাগছে, খাবেন না? ভাবি চোখ মুছে আমার দিকে তাকালেন। সেই কান্না ভেজা চোখে এক অদ্ভুত মায়া ছিল। তিনি বললেন, না ভাই, তুমি খেয়ে নাও, আমার ইচ্ছে করছে না। আমি জেদ করলাম, বললাম, আপনি না খেলে আমিও খাবো না। আমার এই কথায় ভাবি একটু হাসলেন। সেই হাসিটা আমার বুকের ভেতর তোলপাড় করে দিল। তিনি উঠে এসে আমাকে খাবার বেড়ে দিলেন। সেদিন থেকেই আমাদের দেয়ালটা একটু ভাঙল। আস্তে আস্তে আমাদের কথা বলা বাড়ল। ভাইয়া যত বেশি অবহেলা করত, আমি তত বেশি ভাবের কেয়ার নিতাম। বাজার করে দেওয়া, ডাক্তার দেখানো বা বিকেলে ছাদে গিয়ে গল্প করা সবই করতাম। আমি বুঝতে পারছিলাম ভাবি মানসিকভাবে খুব একা। একটা মেয়ে যখন স্বামীর আদর থেকে বঞ্চিত হয়, তখন সে একটু সহানুভূতির কাঙ্গাল হয়ে পড়ে। আর আমি ঠিক সেই সুযোগটাই নিচ্ছিলাম, হয়তো নিজের অজান্তেই বা হয়তো জেনে বুঝেই। সেদিন ছিল শ্রাবণ মাস। সকাল কেতেই অঝরে বৃষ্টি হচ্ছে, ইলেকট্রিসিটি নেই। ফ্ল্যাটের ভেতরটা কেমন যেন অন্ধকার হয়ে আছে। ভাইয়া ফোন করে জানালেন এই সপ্তাহেও তিনি আসতে পারবেন না। ভাবির মুখটা কালো হয়ে গেল। আমি ড্রয়িং রুমে বসে বই পড়ছিলাম, কিন্তু মন ছিল না। ভাবি এসে পাশে বসলেন। পরনে একটা আকাশি রঙের শাড়ি, আঁচলটা অসাবধানে একটু খসে আছে। মোমবাতির আলোয় তাকে কোনো দেবীর মতো লাগছিল, আবার একই সাথে খুব আবেদনময়ী। ভাবি দীর্ঘশ্বাস ফেলে বললেন, সাগর, জীবনটা বোধহয় এই 4 দেওয়ালের মধ্যেই শেষ হয়ে যাবে। কেউ আমার খোঁজও রাখে না। আমি বইটা বন্ধ করে ভাবির দিকে তাকালাম। তার গলার স্বরে অভিমান আর কষ্ট। আমি সাহস করে বললাম, কে খোঁজ রাখে না ভাবি? ভাইয়া না রাখলে কি হবে? আমি তো আছি। কথাটা বলার পর আমি নিজেই চমকে গেলাম। ভাবি আমার দিকে তাকালেন। সেই চাউনিতে বিস্ময় ছিল, কিন্তু রাগ ছিল না। তিনি বললেন, তুমি তো আছোই, তুমি না থাকলে এই কটা দিন আমি পাগল হয়ে যেতাম। বাইরে তখন মেঘ ডাকার শব্দ। একটা দমকা হাওয়ায় মোমবাতিটা নিভে গেল। ঘরটা একদম অন্ধকার, কিন্তু বিদ্যুতের চমকানি মাঝে মাঝে ঘরটা আলোকিত করে দিচ্ছিল। সেই আলো আধারিতে আমি ভাবির খুব কাছে সরে আসলাম। তার শরীরের মিষ্টি একটা গন্ধ আমার নাকে আসছিল। আমার হৃদস্পন্দন তখন ট্রেনের গতিতে চলছে। আমি বললাম, ভাবি ভয় করছে? ভাবি ফিসফিস
ফিসফিস করে বললেন, একটু। আমি আমার হাতটা অজান্তেই ভাবির হাতের ওপর রাখলাম। ভাবি হাতটা সরালেন না। তার হাতটা ঠান্ডা, কিন্তু আমার হাত রাখার পর যেন সেখানে উষ্ণতা ছড়াতে লাগলো। আমি সাহসে ভর করে তার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে একটু চাপ দিলাম। ভাবি একটা গভীর শ্বাস নিলেন। সেই শ্বাসের শব্দে আমার শরীরের রক্তে আগুন ধরে গেল। আমি বললাম, ভাবি তুমি অনেক সুন্দর, ভাইয়া তোমাকে বোঝে না। অন্ধকারেও আমি বুঝতে পারলাম ভাবি আমার দিকে তাকিয়ে আছেন। তিনি বললেন, তুমি বুঝতে পারো? আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আবেগের বশে বা উত্তেজনার বশে আমি একটু ঝুঁকে ভাবির কাঁধে হাত রাখলাম। ভাবি কেঁপে উঠলেন, কিন্তু আমাকে থামালেন না। এই নীরবতাটাই ছিল আমার জন্য গ্রিন সিগন্যাল। আমি আস্তে করে ভাবির কানের কাছে মুখ নিয়ে গেলাম। তার চুলের গন্ধে আমার মাতাল অবস্থা। ফিসফিস করে বললাম, আমি সব জানি ভাবি, আমি তোমাকে কষ্ট পেতে দেব না। আমার ঠোঁট তখন তার কানের লতিতে আলতো ছোঁয়া দিয়েছে। ভাবির শরীরটা ধনুর মতো বেঁকে গেল। তিনি আমার শার্টের হাতাটা খামচে ধরলেন। মুখ দিয়ে একটা অস্ফুট শব্দ বের হলো, সাগর, এটা ঠিক হচ্ছে না। কিন্তু তার গলার স্বরে কোনো বাধার জোর ছিল না, বরং মনে হচ্ছিল তিনি বহুদিনের জমানো তৃষ্ণা মেটাতে চাইছেন। আমি তখন হিতাহিত জ্ঞানশূন্য। তার শরীরের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হয়েছিল আগেই। এখন আমি নিজের ওপর আয়ত্ত হারিয়ে ওর কোমরে হাত দিয়ে ওকে আমার শরীরের সাথে চেপে ধরলাম। ভাবি কোনো বাধা দিলেন না, বরং তার মাথাটা আমার বুকে এলিয়ে দিলেন। আমি অনুভব করলাম তার বুকের থুকপুকানি। আমার হাত তখন তার পিঠের ওপর দিয়ে অজান্তেই ঘুরে বেড়াচ্ছে। ব্লাউজের হুকগুলো যেন আমার আঙ্গুলের ছোঁয়ায় শিহরিত হচ্ছে। বাইরে তখন বৃষ্টির তোড়জোড় বেড়েছে, আর ভেতরে আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দ ভারী হয়ে আসছে। আমি তার থুতনিটা ধরে মুখটা উঁচু করলাম। বিদ্যুতের আলোয় দেখলাম ভাবির চোখ বন্ধ, ঠোঁট দুটো কাঁপছে। আমি আর অপেক্ষা করলাম না। আমার ঠোঁট নামিয়ে আনলাম তার ঠোঁটের ওপর, প্রথমে আলতো করে, তারপর গভীর আবেগে। ভাবি প্রথমে একটু শক্ত হয়ে থাকলেও পর মুহূর্তেই তার দুই হাত আমার গলার পেছনে জড়িয়ে ধরলেন। আমরা যেন একে অপরের মধ্যে মিশে যাচ্ছিলাম। সেই মুহূর্তে পৃথিবীর আর কোনো নিয়ম, কোনো সম্পর্ক, কোনো সমাজ আমাদের কাছে ছিল না। ছিল শুধু দুটো তৃষ্ণার্থ শরীর আর এক নিষিদ্ধ খেলার নেশা। আমি তাকে সোফাতেই আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরলাম। আমার হাত তখন তার শাড়ির ভাঁজে ভাঁজে পথ খুঁজে নিচ্ছে। ভাবির শরীর থেকে আগুনের মতো তাপ বের হচ্ছিল, যা আমাকে আরো পাগল করে দিচ্ছিল। আমি তার গলায় ঘাড়ে মুখ ডুবিয়ে দিলাম। তিনি অস্ফুট স্বরে গোঙাতে লাগলেন, সাগর, ও সাগর। সেদিন বৃষ্টির রাতটা ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল, আবার সবচেয়ে বড় পাওয়া। ভাইয়ার প্রতি রাগ, নিজের একাকিত্ব আর আমার সদ্য যৌবনের উত্তেজনা সব মিলে মিশে একাকার হয়ে গিয়েছিল। আমরা জানতাম এটা অন্যায়, কিন্তু সেই অন্যায়ের স্বাদটা ছিল বিষাক্ত মধুর মতো। বন্ধুরা, সাগরের পাঠানো গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। সেই রাতে তাদের সম্পর্কটা কতদূর গড়িয়েছিল এবং এরপর তাদের জীবনে কি ভয়ঙ্কর পরিস্থিতি এসেছিল তা জানতে হলে আমাদের কমেন্ট করে জানান। আজকের পর্বটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরের পর্বে।